নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার প্রথমে বলি, কিরকম শুক্রবার সুপ্রিম কোর্টে চড় খেল রাজ্য সরকার যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এফআইআর করবেন না। অমৃতা সিনহার স্বামী, মাননীয় বিচারক অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দে একটা মামলায় এক পক্ষের সওয়াল করছিলেন, অন্য পক্ষের অভিযোগ ছিল যে প্রভাব খাটিয়ে প্রভাবিত করতে চাইছেন এই আইনজীবী। রাজ্য সরকারও পার্টি হয়ে যায়, সুপ্রিম কোর্টে যাওয়া হয়। সুপ্রিম কোর্ট বলেছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এফআইআর করবেন না। চার্জশিট গঠন হয়েছে, তদন্তের মতো চলবে। যাই হোক, এটাই হচ্ছে কেন হঠাৎ প্রতাপচন্দ্র দেকে খুঁজে বার করা হল। প্রতাপচন্দ্র দে লক্ষ্মীদের ছেলে। লক্ষ্মী দে মধ্য কলকাতায় সিপিএম এর দাপুটের নেতা ছিলেন। অমৃতা সিনহা, তার স্ত্রী অমৃতা সিনহার এজলাসে বহু স্পর্শকাতর মামলার শুনানি চলছে, ইনক্লুডিং লিপস অ্যান্ড বাউন্স। এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু কোনো চাপের মুখে নতি স্বীকার করার পাত্রী নন। এবং তিনি ইডির আইনজীবীকে বলেছেন, কম্প্রোমাইজের কোনো জায়গা নেই, সব তথ্য প্রকাশ্যে আনুন। কোথায় কি সম্পত্তি আছে, কোথায় কি অ্যাটাচমেন্ট হয়েছে, লিপস অ্যান্ড বাউন্সের কি কি সম্পত্তি আছে, আয়ের উৎস কি, সব জানতে চেয়েছেন। তাতেই তো খোকাবাবুর সমস্যা হচ্ছে যে কি স্পর্ধা। আমার কোম্পানির হিসাব চাইছে, আমার কোম্পানির আয়ের উৎস জানতে চাইছে, এত স্পর্ধা। আমরা কালীঘাটের জমিদার, এত স্পর্ধা এই বাংলায় হোক না বিচারপতি, কিন্তু আমরা তো জমিদার। আমাদের কোম্পানির সম্পত্তির উৎস কি, সম্পত্তি জানতে চাইছে। এই তো মানসিকতা বেসিক্যালি। বলে না দিল্লির জমিদার, এরাও কালীঘাটের জমিদার। এমন একটা ভাব করেন যে সামাজিক প্রকল্প ক্ষেত্রে যে যেন নিজেদের সম্পত্তি থেকে কালীঘাটের 35টা প্লট বেচে যে টাকা পেয়েছেন তার থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছেন। আরে সব রাজ্যেই এরকম সামাজিক প্রকল্প চালু আছে। এই যে তেলেঙ্গানায় কেসিআর 10 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, কম সামাজিক প্রকল্প চালু করেছিলেন? পারেননি। দুর্নীতি, পরিবার বা ধুয়ে মুছে সাফ হয়ে গেছেন, লোকসভাতেও হবেন। অন্ধ্রপ্রদেশের জাগান প্রচুর সামাজিক কর্মসূচি চালু করেছে, কিন্তু ওখানেও পরিবার বা দুর্নীতি, ফ্যামিলি ফিউড এমন পর্যায়ে এসেছে যে এবার সেখানে পালা বদল অবশ্যম্ভাবী। আর কালীঘাট ক্যামাক স্ট্রিট হচ্ছে ভাজা মাছটা উল্টে গেছেন, সবাই সততার মূর্ত প্রতীক। পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তর সময়ে এত বড় বড় সংগঠিত আর্থিক অপরাধ হয়নি যেটা হয়েছে এই বিগত 10-11 বছরে। আর কেউ কিছু জানে না, জানেন তো, নিজের উদ্যোগে করেছে। সবজান্তা মুখোপাধ্যায় সাক্ষাৎকারে বললেন না, একজন টেন্টেড মন্ত্রী এখনো মন্ত্রিসভায় আছে। মোটা পার্থ শুভেন্দুর বাসায় যে টাকা তুলছিল 2021-এর নির্বাচনের আগে সবাই জানতো, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। শিক্ষা থেকে সরিয়ে তাকে শিল্পে আনা হয়েছে। তাহলে এবার পরিস্থিতিটা কি 2021-এর থেকে আলাদা কেন? শুনুন, 2019-এ বিজেপি 18টা আসন পেল। বহু তৃণমূলের নেতা বিজেপিতে গেলেন, শুভেন্দু অধিকারী গেলেন, রাজীব ব্যানার্জি গেলেন, আরো অনেকে গেছিলেন। অনেকে ফিরে এসছেন, শুভেন্দুরা রয়েছেন, জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন, এখনো আছেন, থাকবেনও আশা করি। তখন একটা ধারণা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে। অমিত শাহ বললেন আপকি বার 200 পার, কিন্তু 77-এ থেমে গেল। বিজেপি হয়তো ক্ষমতায় আসতো না, কিন্তু 115-20টা আসন পেত যদি কাউন্টিং রুমে শেষ রাউন্ড গণনা পর্যন্ত তারা মাটি কামড়ে থাকতে পারত। বহু আসনের ফয়সলা খুব
ন্যারো মার্জিনে হয়েছে। কাউন্টিং রুমে যদি আপনি আপনার প্রতিপক্ষকে জায়গা ছেড়ে দেন, কিন কন্টেস্ট যে কেন্দ্রগুলোতে হয়েছে সেখানে প্রতিপক্ষ কিন্তু অ্যাডভান্টেজ পেতে পারেন। আশা করি বিজেপির সংগঠনের নেতারা, প্রার্থীরা এই ভুলটি আর করবেন না। কিন্তু 2021-এর নির্বাচনে পার্থ প্রার্থী হয়েছিল, মানিক প্রার্থী হয়েছিল, সবাই প্রার্থী হয়েছিল, জিতেছিল। পার্থ আবার মন্ত্রিসভা এলেন, শিল্পমন্ত্রী, পরিষদীয় মন্ত্রকের দায়িত্বে ছিলেন। কিন্তু ঘটনার ঘনঘটা শুরু হলো 2022-এর মাঝের সময় থেকে। 2022-এর 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন। তার কিছুদিন বাদে মানিক, শিক্ষা দপ্তরের এক উচ্চ প্রাক্তন কর্তা, মুর্শিদাবাদের এক কেন্দ্রের বিধায়ক, তারপরে ওই খাদ্য কেলেঙ্কারিতে বালু, বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত, সকন্যা এবং শেষ অবধি শেখ শাহজাহান। অনেকে ইডির তলব পেয়েছেন বহুবার, ছোটবাবু অনেকবার তলব পেয়েছেন, সাড়া দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে রক্ষা কবচ নেওয়ার জন্য দৌড়েছেন, কিছু পেয়েছেন। তার কোম্পানি আতস কাচের তলায় কি 7.5 কোটি টাকার মতো নাকি প্রভিশনাল অ্যাটাচমেন্ট হয়েছে, সেটা আবার অ্যাডজুডিকেটিং অথরিটির কাছে চ্যালেঞ্জ জানানো যাবে। প্রাথমিকে এই নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক অশিক্ষকদের চাকরি বাতিলের রায় দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্ট 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু বলেছে যোগ্য অযোগ্যদের বিভাজন করতে হবে। এসএসসি বলছে 8,361 জন অযোগ্য। সুপ্রিম কোর্ট বলেছে যারা অযোগ্য প্রমাণিত হবেন তাদের কিন্তু বেতনের টাকা ফেরত দিতে হবে। প্রাথমিকে নাকি বিস্তর গন্ডগোল, ওয়েমার শিট, র্যাঙ্ক জাম, খালি খাতা জমা দেওয়া, বুড়ি বুড়ি অভিযোগ, তারও বিচার চলছে। অর্থাৎ 2022-এর মাঝের থেকে 2024-এর এই সময় পর্যন্ত একের পর এক ঘটনার ঘনঘটা পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে এবং দুর্নীতির অভিযোগে শাসক দল বিদ্ধ। এই প্রেক্ষিতে 24-এর লোকসভার ভোট হচ্ছে। দেখুন, নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় আসবেন, এটা দেশের মানুষ মোটামুটি বুঝতে পেরেছে। ডাইস কাস্ট। তিনি 303টা বিজেপি পাবে না 285টা পাবে না 315টা পাবে, সেটা নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষমতায় প্রত্যাবর্তন নিয়ে আর কারুর মনে আয়োটা অফ ডাউট নেই। মোদিজি উড়িষ্যায় একটা রোড শোর পরে একটা সাক্ষাৎকারে বলেছেন বাংলায় ক্লিন সুইপ হবে, উড়িষ্যাতে ক্লিন সুইপ হবে, তেলেঙ্গানাতে ক্লিন সুইপ হবে। আপনারা চমকে যাবেন, তামিলনাড়ুতে বিজেপি 7টি আসন পাবে, কেরালায় 3টি, তার মধ্যে 2টো আমি বলে দিচ্ছি, সুরেশ গোপী ত্রিশূর, তিরুঅনন্তপুরম থেকে রাজীব চন্দ্রশেখর। এবার আসুন অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে 25টা আসনে তেলেগু দেশম 17, বিজেপি 6টা, আর জনপ্রিয় অভিনেতা জনকল্যাণ পার্টি পবন কল্যাণে তারা 2টো। বিজেপি 6-6, জনকল্যাণ 6-6, টিডিপি 17টার মধ্যে 10টা। অন্ধ্রপ্রদেশে এবার ওয়াইএসআর কংগ্রেস ক্ষমতা হারাতে চলেছে। তেলেঙ্গানায় লড়াই কিন্তু কংগ্রেস বনাম বিজেপি। বিআরএস একটা আসন পেলেও পেতে পারে। 17টা আসনের মধ্যে ওই 9-8 এরকম ফয়সলা হবে, মানে একেবারে কাটে কাটাক্কার। কর্ণাটকে 18 থেকে 19টি আসন পাবে বিজেপি জেডিএস জোট। ওই যে 6-7টা আসন তারা হারাচ্ছে, সেগুলো কিন্তু অন্য জায়গা থেকে পূরণ করে নেবে। উড়িষ্যাতে বিজেপি লোকসভায় 12টি আসন পাবে। আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, সে একটি সর্বভারতীয় নিউজ নেটওয়ার্কের মহারাষ্ট্র, ওড়িশা এবং আসামের দায়িত্বে, বাঙালি ছেলে, বহরমপুরের ছেলে। সে আমাকে ফোন করেছিল 2-1 দিন আগে। সে বলল সে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে কথা বলেছে। দেবেন্দ্র ফডনবিস তাকে জানিয়েছেন যে 35টার নিচে এনডিএ মহারাষ্ট্রে নামবে না, কোনো অবস্থাতেই নামবে না। বেড়ে 38টা অব্দি যেতে পারে। 2-3টে আসন, ধরুন ম্যাক্সিমাম 5-6টা আসনের ক্ষতি হবে। বারামতি কেন্দ্রে
সুনেত্রা পাওয়ার শেষ পর্যন্ত জিতবেন এনডিএর প্রার্থী হিসাবে। শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে সম্ভবত হারতে চলেছিল। রাজগুরু গাঙ্গুলিরও ভবিষ্যৎবাণী এরকম। তো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গকে দেখতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এবার কিন্তু মন মোটামুটি তৈরি করে নিয়েছে। দেখুন, এবার ভোটটা যেমন দেশের সরকার নির্বাচনের ভোট, নেতৃত্বের প্রশ্নে গণভোট, সেখানে তো প্রধানমন্ত্রী মোদির বিকল্প হিসাবে কেউ এখনো উঠে আসতে পারেননি। মোদিজির অ্যাপ্রুভাল রেটিং 10 বছর ক্ষমতাসীন থাকার পরেও 2014 সময় যা ছিল এখনো তাই। তাহলে এবারের ভোটে এ রাজ্যের মূল বিষয় কি? হ্যাঁ, মোদিজির পক্ষে নেতৃত্বের প্রশ্নে গণভোট তো আছে, এটা সারা ভারতে আছে, কিন্তু এখানে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে গণভোট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা কিন্তু মেজর ইস্যু এবারে। 2, নারী সুরক্ষা। সন্দেশখালীর ঘটনার অভিঘাত শুধু সন্দেশখালী বসিরহাটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দক্ষিণবঙ্গেও এর প্রভাব পড়বে, উত্তরবঙ্গেও পড়েছে। দেখুন, যতই সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখান না কেন, মুসলিমরা একটা জিনিস বুঝেছে যে সিএ তো নোটিফিকেশন হয়ে গেছে, তো কোবরা উত্তেজনা তো কিছু নেই, কাউকেই তো আর তাড়ানো হচ্ছে না, ডিটেনশন ক্যাম্পেও যাওয়া হচ্ছে না, এনআরসির তো প্রশ্নই নেই। মুসলিমরা একটা জিনিস অন্তত বুঝেছে যে 10 বছর এই সরকার ক্ষমতায় আছে, বহু সরকারি প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারে, তার সুবিধা কিন্তু তারাও পেয়েছেন। আর বিজেপি জমানায় কিন্তু দাঙ্গা হয়নি। যতই ভয় দেখানো হোক না কেন, সংখ্যালঘুদের একটা বড় অংশ কিন্তু তাদের বিলম্বিত বোধোদয় হচ্ছে। তারা এই সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলোর ফন্দিপিকের সম্পর্কে খুব সচেতন হচ্ছেন আস্তে আস্তে। তাদেরকে যে নিছক ভোট ব্যাংক বা তেজপাতা হিসেবে ব্যবহার করা হয় এটা তারা বুঝছেন। তেজপাতা রান্নায় লাগে, খাওয়া যায় না। তারাও কিন্তু মেনস্ট্রিমের সঙ্গে আসতে চাইছে। দেখুন, আমার ধারণা কংগ্রেস এখানে 2টো আসন ধরে রাখবে। বামপন্থীরা খাতা খুলতে পারবেন কিনা আমার মনে একটু সন্দেহ আছে। শেষ পর্যন্ত মুর্শিদাবাদে একেবারে কাঁটায় কাঁটায় লড়াই হলেও আবু তাহের শেষ হাসি আসতে পারে। শ্রীরামপুর, যাদবপুর, দমদম, মুর্শিদাবাদ, এই 4-5টা কেন্দ্রে বাম প্রার্থীরা একটু ভোট পাবেন, কিন্তু সেই ভোট এমন পর্যায়ে যাবে না, মানে অন্তত যাদবপুর, দমদম, শ্রীরামপুরে তারা জিততে পারেন, কিছু ভোট তারা পাবেন অন্যান্য জায়গার থেকে। সেলিম সাহেব জেতার মতো জায়গায় চলে যেতে পারেন, কিন্তু যদি কংগ্রেসের পুরো ভোটটা বামপন্থীরা পায়, তবেই যদি কংগ্রেসের একটা অংশের ভোট আবু তাহের পান, তাহলে কিন্তু সেলিম সাহেব জিতবেন না, কিন্তু ওই কাঁটেকা টাক্কার হবে। ঈশা খান চৌধুরী শেষ পর্যন্ত বেরিয়ে যাবেন। আসলে ওই কোতোয়ালির গণি পরিবারের নিয়ে একটা আবেগ তো বাংলার মানুষের আছে। আর শিরূপা মিত্র চৌধুরী, আমি বিজেপির নেতাদের সাথে কথা বলে জেনেছি যে সংগঠনের সঙ্গে তার খুব একটা বনিবনা নেই, তবে খুব খুব হাড্ডে লড়াই। আগের বার শিরূপা দেবী হেরেছিলেন 8,000 ভোটে, এবারই যেই জিতুন না কেন খুব কম মারছে। কিন্তু দক্ষিণবঙ্গ, যেটাকে তৃণমূল নিজেদের গড় বলে মনে করে, সেখানে তাদের কাছে কিন্তু এবার স্বস্তির কোনো জায়গা নেই। দুর্নীতির বিরুদ্ধে জনরোষ, নারী নিগ্রহের বিরুদ্ধে জনরোষ এবার কিন্তু প্রতিফলিত হবে। শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনি কিন্তু জনরোষকে ঢাকতে পারবেন না। বিজেপি এর মধ্যেই বলেছে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, 3,000 টাকা পাবেন মাতৃশক্তি। সমস্ত রকম সামাজিক প্রকল্প চালু থাকবে, তাতে বরাদ্দ বাড়বে। 450 টাকায় গ্যাস, নিয়মিত এসএসসি সহ অন্যান্য পরীক্ষা এবং 0 পদে সরকারি চাকরিতে নিয়োগ। তৃণমূলের বন্ধুরা একটা জিনিস ভাবুন তো, আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা পড়াশোনা করেছেন,
MA করেছেন, MSc করেছেন, তারা স্কুলে চাকরি পেতে চান, কোনো দোষের নেই। তাদের মেধা আছে, পড়াশোনা করেছেন, প্রস্তুতি নিয়েছেন। আপনি মমতা আবেগে দীর্ঘদিন ধরে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মনে করেন যে মমতা ছাড়া CPM যেত না। আমি এগ্রি করি। কিন্তু যখন আপনি দেখছেন আপনার ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করলো, ভালো পরীক্ষা দিল, চাকরিটা পেল না, চাকরিটা পেল যে টাকা দিতে পেরেছে, আপনার মন কি বলবে? আবার আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে হন্যে হয়ে একটা চাকরি করছে, আর দেখছেন আপনি শাসক দলের সমর্থক, আপনার পাড়ার কাউন্সিলর, তার লেখাপড়া হয়তো কিছুই নয়, আগে হয়তো একটা বিড়ি খেত, কাউন্সিলর হওয়ার পর SUV নিয়ে করে, হাতের 10 আঙুলে 10টা আংটি, এখানে ব্রেসলেট, বাজুবন্ধ, গলায় মোটা হার, পায়ে দামি স্নিকার, একাধিক SUV, তার তেমহলা বাড়ি, আপনার কেমন লাগবে? ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আপনাদের পরিবারের হকের চাকরিটাও চাকরি চোরেরা কিন্তু লুট করেছে। একটা বড় ফ্যাক্টরি নেই, 12 বছরে একটা কলকারখানার উদ্বোধন করতে পারেননি মুখ্যমন্ত্রী। আর পরশে আসামে দেখুন, হেমন্ত বিশ্ব শর্মা বলে গেলেন 97 টাকায় পেট্রোল, এখানে 103 টাকা। সরকারি কর্মচারীরা 50% হারে DA, এখানে কত? মামলা করছেন এখানকার সরকারি কর্মচারীরা। 1200 টাকা মাতৃশক্তিকে সহায়তা, এখানে 1000 টাকা, তপশিলি জাতি উপজাতিদের জন্য 1250 টাকা। 1 লক্ষ সরকারি চাকরি দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, মামলা হয়নি। টাটা গোষ্ঠীকে নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যান্সার হসপিটাল তৈরি করেছেন, আমরা টাটাকে তাড়িয়েছি। পড়োশী আসাম, সেখানে চিপ ফ্যাক্টরি হচ্ছে, আর এখানে BGBS নামে ঢক্কানি নাদ, কিন্তু শিল্পের দেখা নেই। তো এর অভিজ্ঞতা তো পড়বে, তৃণমূলের স্ট্রং জায়গাগুলোতেও পড়বে, বীরভূমে পড়বে, বোলপুরে পড়বে, বর্ধমানে পড়বে, উত্তর 24 পরগনা পড়বে, দক্ষিণ 24 পরগনায় পড়বে। মথুরাপুরের একটি ছেলে আমার পরিচিত, সে বললে এবার এখানে শুনবেন বাপি বাড়ি যা। প্রতিমা মণ্ডল কি খুব স্বচ্ছন্দ জায়গায় আছেন? কলকাতাকে তৃণমূলের খুব সেফ সিট? অনেক প্রশ্ন ঘুরে ফিরে যাচ্ছে। শুনুন, এবার অনেকে বিবেক ভোট দেবেন, তৃণমূলের মিছিলে হাঁটবেন, তৃণমূলের বুথে বসবেন, ভোট দেওয়ার সময় দেখবেন পদ্মে দেবেন, জোড়া ফুলে দেবেন না। অনেক বামপন্থী বন্ধু আমায় বলেছেন যে আমরা মনে প্রাণে বামপন্থী, কিন্তু এই সরকারটাকে হটানো এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়, কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলেও সম্ভব নয়, আমাদের সেই রিসোর্সও নেই। 34 বছর আমরা এখানে রাজত্ব করেছি, আমরা নতুন কিছু দিশা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। শুধু রুটি রুজি সওয়াল বললে হবে না, তৃণমূলকে হটাতে গেলে এমন একজন বা এমন একটা প্ল্যাটফর্ম দরকার, তৃণমূলের পুলিশ থাকলে এদের কেন্দ্রীয় বাহিনী, তৃণমূলের CID থাকলে এদের ED CBI, আর কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল তার রিসোর্স প্রচুর থাকে। আর শুভেন্দু যেভাবে ঘুরে বেড়াচ্ছেন রাজ্য জুড়ে, আপনি শুভেন্দুকে মানতে পারেন, পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু তার পরিশ্রম, তার তৃণমূলকে হটানোর জন্য তার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। বহু বামপন্থী এবারও বিজেপিকে ভোট দেবেন, মিলিয়ে নেবেন। বিজেপির ভোট তার মঙ্গল গ্রহ থেকে আসেনি। বামপন্থীরা, কংগ্রেসীদের একটা বড় অংশ এবং তৃণমূলের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছে। এবার লোকসভা নির্বাচনটা ঠিক 2009 লোকসভা নির্বাচনের মতো হবে। সেবার তৃণমূল 19, কংগ্রেস 6, SUC 1, বিজেপি 1, বামফ্রন্ট 15। দক্ষিণবঙ্গের বহু জায়গায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সাফ হয়ে গেছিল বামফ্রন্ট 2009।
সেই ঘটনার পুনরাবৃত্তি কি হতে চলেছে? আমার ধারণা বিজেপি 25 থেকে 26টি আসন পাবে, বাড়তে পারে, কিন্তু কমার খুব একটা জায়গা নেই। তৃণমূল সব থেকে বেশি হলে 15টি আসন পাবে, কমতেও পারে 2-4টে। আর কংগ্রেস আমার ধারণা তাদের 2টি আসনই শেষ পর্যন্ত দখলে রাখতে পারবে। তাহলে প্রধানমন্ত্রী উড়িষ্যাতে গিয়ে বলেছেন না এবার বাংলা উড়িষ্যায় ক্লিন সুইপ হবে। উড়িষ্যায় লোকসভায় তো বিজেপি ভালো ফল করবেই, বিজেপি বিজেডি অ্যালায়েন্স হলে সেখানে কংগ্রেসের অ্যাডভান্টেজ ছিল। একে পান্ডিয়ানকে নিয়ে ওড়িয়া যাত্রাভিমানকে জাগিয়ে তুলতে চাইছে বিজেপি, কারণ পান্ডিয়ান নবীনবাবুর দক্ষিণস্থ, কিন্তু তিনি জন্মসূত্রে তামিল। বিজেপির বক্তব্য পান্ডিয়ান ওড়িয়া সংস্কৃতি বোঝে না, কিন্তু আমলা হিসাবে, কাজের মানুষ হিসাবে তিনি অত্যন্ত দক্ষ, তার অতি বড় সমালোচকও সেটা মানেন। আইএস এর চাকরি ছেড়ে পান্ডিয়ান এখন বিজেডি করেন এবং নবীনবাবু নাকি তাকে উত্তরসূরি করবেন। উড়িষ্যায় বিধানসভা নির্বাচন আছে, সেখানে বিজেডির আসন কমবে, অনেকটা কমবে, বিজেপির আসন অনেকটা বাড়বে। ক্ষমতায় বিজেডি থাকবে বলে আমার মনে হয়। নবীনবাবু আবার শপথ নিয়ে রেকর্ড ভাঙবেন চামলিং জ্যোতিবাবুর, কিন্তু লোকসভায় বিজেপি আগের বার বোধহয় 8টা বা 9টা পেয়েছিল, এবার 12 থেকে 14টি আসন পাবে। উড়িষ্যাতে গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গেতেও লাগবে, বা ঘুরিয়ে বলা যায় পশ্চিমবঙ্গের গেরুয়া সুনামির প্রভাব উড়িষ্যাতেও পড়বে। তাই প্রধানমন্ত্রী খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন বাংলায় বিজেপি ক্লিন সুইপ